ভিউয়ার্স, আপনাদের অনুরোধে আমরা দ্বিতীয় পর্ব তৈরি করেছি। আশা করছি খুব ভালো লাগবে। গল্পটা না টেনে পুরো দেখার অনুরোধ জানাচ্ছি। আমার স্বামী ডাক্তারকে বললেন আসল প্রিয়ম চৌধুরী, অর্থাৎ যে আমার সত্যিকার অর্থে স্বামী, তাকে যে কোনো উপায়ে মেরে ফেলতে, প্রয়োজনে যত টাকা লাগবে তিনি দিবেন। কথাগুলো শুনে আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। একটা মানুষ এতটা খারাপ কিভাবে হয়? যাকে আমি এতটা ভালোবেসেছি, নিজের স্বামী ভেবে এসেছি, সে আমার কেউ না। নাহিদ আমার স্বামী। আসলে প্রিয়ম চৌধুরী একটা খারাপ মানুষ। সব সময় আমার দিকে কুনজরে তাকিয়েছে। সেই আমার স্বামী। আমি ছুটে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফোন করলাম আমার মাকে। মা জানতে চাইলো আমার স্বামী কেমন আছে। আমি নিজের মুখ টিপে কাঁদছি। কি উত্তর দিব নিজেও জানি না। শুধু মাকে বললাম, বাবার ভুলের মাসুল আর কত দেবো আমরা? মা নিশ্চুপ হয়ে রইল। কিছুটা আঁচ করলো। আমাকে প্রশ্ন করলো, কিছু কি হয়েছে? আজ হঠাৎ কেন এমন কথা বলছিস তুই? আমি কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিলাম। ডাক্তার চলে গেলে উনি এসে আমার রুমের দরজা নক করলেন। আমি উঠে গিয়ে দরজা খুলতেই একটা ওষুধের পাতা আমার হাতে তুলে দিলেন। তারপর বললেন, 2 ঘন্টা পর পর এর থেকে একটা করে ট্যাবলেট নাহিদকে খাওয়াতেই হবে, তাহলে তাড়াতাড়ি নাহিদ সুস্থ হয়ে উঠবে। আমি ওনার মুখের দিকে তাকালাম না। কেন জানি আজ একটু সম্মান করতে ইচ্ছা করছে না এই মানুষটাকে আমার, যাকে এতটা ভালোবেসে বিশ্বাস করেছিলাম। সেই মানুষটাই যে মিথ্যা, তার পরিচয়টাই যে মিথ্যা। আমাকে থুতনিতে হাত রেখে নরম গলায় বললেন, কি বলেছিলাম মনে নেই তোমার? যাও নাহিদের রুমে, নাহিদকে সেবা দিয়ে সুস্থ করে তুলবে তুমি। তারপর আমার উদ্দেশ্য সফল হলেই আমার রুমে আসবে। কথাটা বলে আমার হাত ধরে আসল প্রিয়ম চৌধুরী রুমের দিকে নিয়ে গেল। ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে গেলেন। আমি মুখটা ঘুরিয়ে দেখতে পেলাম বিছানায় শুয়ে আছে আসল প্রিয়ম। কপালটা ব্যান্ডেজ করা, বেঘরে ঘুমিয়ে আছে মানুষটা, যাকে আমি এত ঘৃণা করি। সামান্য আরেকটু এগিয়ে এসে স্যালাইন চলা হাতটাতে দেখতে পেলাম একটা পোড়া দাগ। স্পষ্ট লিখা আছে অনু। এটা তো আমার ডাক নাম। আমি বুঝলাম না এমন একটা মানুষের হাতে আমার নাম কেন লিখা। কিছু একটা মনে পড়তেই বুঝলাম প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো লিখে রেখেছে। শত্রুর মেয়ে আমি, যদি কখনো ভুলে যায় এই নামটাই হয়তো শত্রুর কথা মনে করিয়ে দিবে, তাই লিখে রেখেছে হয়তো। আমার বড় হয়ে ওঠা মধ্যবিত্ত পরিবারে, কিন্তু আমার বাবা ছিল একটা রহস্যময় চরিত্র। মাঝে মাঝে তার কিছু কাজ আমি বুঝতে পারতাম না। খুব ছোটবেলায় তিনি ব্যাগপত্র গুছিয়ে চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে। প্রিয়মের পরিবারের সাথেও হয়তো কিছু একটা করেছে, যার শোধ প্রিয়ম আমার থেকে হয়তো নিতে চায়। খেয়াল করলাম প্রিয়ম বিড়বিড় করে আমার নাম উচ্চারণ করছে, বলছে অনু অনু। কাছে বসলাম। হাতের স্পর্শ পেয়ে বুঝলাম শরীরটা খুব গরম। 2 ঘন্টা পর পর এই ঔষধের শিশি থেকে একটা করে ট্যাবলেট খাওয়াতে বলেছে। কি করব ভাবছি, তখন যেটা শুনলাম এই ঔষধ যদি প্রিয়মের ক্ষতি করে। মানছি প্রিয়মকে আমার একটুও পছন্দ না, তাই বলে জেনে শুনে এটা কিভাবে খাওয়াবো? অনেক কিছু ভেবে না পেরে আমি ওর রুম থেকে বেরিয়ে আসতে চাইলাম, কিন্তু দরজা তো বাহির থেকে বন্ধ। প্রিয়মের পাশে এসে বসেছি আর ভাবছি কতটা খারাপের চরিত্র। অফিসে কত মেয়ের সাথে ফষ্টি নষ্টি করেছে, শুধু কি আমাকে দেখানোর জন্য? নাকি ওর চরিত্র সত্যি খারাপ? আমার বিয়ে এর সাথে হয়েছে, কিন্তু আমি যে ওই ছদ্মবেশী প্রিয়মকে ভালোবেসেছি। দরজাটা খোলার শব্দ হলো। সামনে তাকিয়ে দেখতে পেলাম উনি দাঁড়িয়ে আছে। রুমের ভেতর এসে উনি জানতে চাইলো আমি ওষুধ খাইয়েছি কিনা। আমি মাথা কাত করে হ্যাঁ অর্থ বোঝালে পুনরায় চলে গেলেন উনি। আমার এখন ভাবতেও কষ্ট হচ্ছে একটা মানুষ এতটা নিখুঁতভাবে অভিনয় কিভাবে করতে পারে। প্রিয়মের জ্বর হয়তো অনেকটা বেড়েছে মনে হচ্ছে, আর অধিক শীতে কাঁপাকাঁপি করছে। আমি ওনাকে আর ডাকলাম না। যে প্রিয়মকে মারতে চাই সে ভালো চিকিৎসা করবে না, এটুকু আমার জানা আছে। ওনারা না ডাক্তারও ওনার কথা মতো চিকিৎসা করবে। তাই আমি আমার একজন ফ্রেন্ডকে কল দিলাম। ডাক্তারি পেশায় তার অনেক নাম। আমি তার কাছে জানতে চাইলাম ঘরোয়া কোনো পদ্ধতি আছে জ্বর কমানোর? ঔষধ চিকিৎসা কিছু দেওয়ার রাস্তা নেই। এমন সময় কি করলে জ্বর কমবে? আমার ফ্রেন্ড আমাকে বুঝিয়ে বলল কি করতে হবে, কিন্তু এটার জন্য ওকে স্পর্শ করতে হবে আমার। তবুও মানবতার খাতিরে এইটুকু সেবা তো করাই যায়। প্রিয়মের রুমে একটা ডায়েরি রাখা ছিল, সেটার উপর চোখ পড়লো আমার। আমি এগিয়ে এসে ডায়েরিটা হাতে নিলাম। উপরে বড় বড় অক্ষরে লেখা ছিল পার্সোনাল ডায়েরি, কেউ হাত দিবেন না। এটা দেখে ভাবলাম অন্যের ডায়েরি খোলা ঠিক হবে কিনা। তারপরও খুললাম, যদি কিছু জানতে পারি। কিসের শত্রুতা ছিল আমার বাবার সাথে প্রিয়মের বাবার? রুমের বেলকনির সামনে দাঁড়ালাম আর ডায়েরির পাতাগুলো উল্টালাম। বেশ কয়েকটা পাতা খালি। মাঝ বরাবর এসে দেখতে পেলাম কিছু একটা লেখা। আমি মনোযোগ দিয়ে পড়তে শুরু করলাম। জীবনে আর কত কিছু হারাবো, কত কষ্ট পাবো আমি যে আর এত কষ্ট নিতে পারছি না। ছোটবেলা ফুপ্পিকে হারিয়েছিলাম, সেই ফুপ্পি আমাকে এতটা ভালোবাসতো। আমি হোস্টেলে থেকে পড়তাম। আমাকে কখনো বলেনি বাবা মা ফুপ্পির মৃত্যুটা কিভাবে হয়েছে। বড় হয়ে জেনেছি ফুপ্পি আত্মহত্যা করেছিল। আমার ফুপ্পি আমাকে এত ভালোবাসতো, অথচ শেষবারের মতো তার লাশটার মুখটাও দেখতে পারলাম না। আমি যখন ঈদের ছুটিতে বাড়িতে ফিরলাম, ফুপ্পির মৃত্যুর কথাটা শুনলাম। আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। মনে মনে প্রতিজ্ঞা করেছি যে ফুপ্পিকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তাকে আমি নিজের হাতে শাস্তি দিব। আমার আদরের বোন রুমকি, ওকে আমার বাবা মাথায় করে রাখতো। আমি বিদেশে পড়ালেখা করলেও ওর সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো। ওর সব কথা সব আবদার আমার কাছে রাখতো। আমি বাবাকে বলে ওকে সবকিছু পাইয়ে দিতাম। রুমকি আমার মায়ের নয়নের মণি ছিল। কত ভালোবাসতাম আমার ছোট্ট বোনটাকে। একদিন এক জানোয়ার আমার বোকা বোনটাকে নিজের প্রেমের ফাঁদে ফেলে ওর সর্বনাশ করেছে। ওর সাথে গোপনে কাটানো কিছু মুহূর্তের ভিডিও করে বাবার ফোনে পাঠিয়ে দিয়েছে। বাবা ওকে কিচ্ছু বলেনি। গোপনে জানোয়ারটাকে টাকা দিত বাবা। আমি লেখাগুলো পড়ে প্রিয়মের অবস্থায় কাঁদছি নিজের অজান্তেই। ওর মনে এত কষ্ট। আবার পড়তে শুরু করলাম। শুধু আমাকে বাবা বলেছিল আমি যেন ওকে বোঝাই আমার বোনকে জানোয়ারটার থেকে দূরে থাকতে। চেয়েছিলাম জানোয়ারটাকে নিজের হাতে
হাতে খুন করব, কিন্তু বাবা আমাকে শান্ত হতে বলল। বোনের জন্য নিজের রাগ কন্ট্রোল করে বোনকে ঠিক পথটা দেখিয়ে দিয়ে বললাম। আমার মন ও মস্তিষ্ক কাজ করছিল না। একদিকে বাবার কাছে ফুপ্পির মৃত্যুর সত্যটা জানতে পারলাম, অন্যদিকে আমার আদরের বোনটার সাথে ঘটা এত বড় একটা সত্য আমি পাগলের মতো কাটাচ্ছিলাম। এবার প্রিয়মের লেখাগুলো পড়ে যেন দৃশ্যগুলো আমার চোখে ভেসে উঠল। মাঝরাতে রুমকি কল করলো। আমি রিসিভ করতে কান্না শুরু করে দিল। আমাকে কান্নাজড়িত কণ্ঠে বলল, ভাইয়া আমাকে ক্ষমা করে দিস কখনো ভুল কিছু করে থাকলে। আমি ওকে বললাম, এমন কথা কেন বলছিস পাগলি? ও বলল, আমার খুব কষ্ট হচ্ছে। ফোনেও চিৎকার শুনতে পেলাম। কিছুক্ষণ পরে বাবা আবার ফোন দিয়ে বললেন, রুমকি বিষ খেয়েছে, রুমকি বিষ খেয়েছে। আমার বোন আর নেই। আমি হতবাক হয়ে গেলাম। সকাল হতেই যখন এসে আমি বাবাকেও দেখতে পাইনি। মাঝরাতে একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা আর বোন সকলে একসাথে মারা গেছে। আমি একদম একা হয়ে গেছি। আমার দুনিয়াতে কেউ নেই। বাবা হয়তো বোনের টেনশনে ওই রাতে গাড়ি ড্রাইভ করতে পারেনি সাবধানে, কিন্তু যে আমার বোনের মৃত্যুর জন্য দেয় তাকে আমি ছাড়বো না। আমি দেশে এসেছি শুধুই প্রতিশোধ নিতে। প্রত্যেকটা মানুষকে সারা পৃথিবী খুঁজে বের করে হলেও শাস্তি দিব, আর তার পরিবারের প্রত্যেকটা মানুষকে বোঝাবো আপনজন হারানোর কষ্টটা কি। ডায়েরির পাতায় নিজের অজান্তে আমার চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এতটা কষ্ট প্রিয়ম পেয়েছে জেনে খারাপ লাগলো। যাকে আমি এতটা অপছন্দ করি তার মনে এত কষ্ট। আমি আরো কিছু পাতা উল্টালাম। দেখলাম বড় বড় অক্ষরে লেখা রয়েছে অনু, শুধুই অনু, আমার অনু। এরকম আরো কত শব্দ অনুকে নিয়ে লিখেছে তা গুণে শেষ করতে পারবো না। কিছু পাতা উল্টানোর পর দেখলাম কিছু একটা লেখা। মন দিয়ে পড়তে শুরু করলাম। আমার অফিসে ইন্টারভিউ দিতে এসেছিল অনু। এর আগে ওকে একদিন ট্রাফিক জ্যামে দেখেছিলাম, তখনই খুবই ভালো লেগে যায়। কিন্তু ওর বাবার পরিচয় জেনে আমি একদম বাকরুদ্ধ হয়ে গেছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। তখন ভাবলাম অনু শাস্তি পেলে আমার প্রতিশোধ পূর্ণ হবে। তাই অনুর সামনে আমি নিজেকে অনেক খারাপ ভাবে প্রদর্শন করলাম। আমার বেস্ট ফ্রেন্ড নাহিদের সাথে আলোচনা করলাম বিষয়টা। নাহিদ আমাকে বোঝালো, শত্রুর মেয়ে শত্রুই হয়। আমি বুঝছিলাম না কি করব। নাহিদকে আসতে বললাম। নাহিদ আসলো। একটা প্ল্যান করলাম দুজন মিলে। সেই অনুযায়ী নাহিদ ছদ্মবেশে প্রিয়ম হয়ে সকলের সামনে আসলো, আর আমি নাহিদ হয়ে ওর ছোট ভাইয়ের পরিচয়ে চলতে লাগলাম। এখন আমি অনুর সাথে ঠিক সেটাই করব যেটা ওর বাবা আমার ফুপির সাথে করেছিল। অনু জানবে ওর সতীত্বটা নষ্ট হয়েছে অন্য একটা পুরুষের কাছে। ও কষ্ট পাবে, নিজের প্রতি নিজের ঘৃণা হবে, আর এভাবে বেঁচে থাকতে হবে সারাটা জীবন। তারপর আমি ওকে ব্ল্যাকমেল করব যেভাবে ওর বাবা করত আমার ফুপ্পিকে। কারণ আমি দেশে এসে খোঁজ নিয়ে জেনেছিলাম আমার বোনের সাথে ঘটা ঘটনাও অনুর বাবার সাথে জড়িত। অনুর বাবা টাকা লোভ দেখিয়ে ছেলেটিকে দিয়ে এমন করিয়েছে। আমি ওকে শাস্তি দিব, এটা ভাবলেও খুব কষ্ট হয়। কিন্তু আমার বোনের আর ফুপ্পির মুখটা যখন চোখের সামনে ভেসে ওঠে তখন খুব ঘৃণা হয় অনুকে দেখলে। ডায়েরিটা বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছি আমি। আমার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আমি বুঝতে পারছি না প্রিয়ম এতটা কষ্ট পেয়েছে, কিন্তু আমাকেই কেন ভালোবাসলো প্রিয়ম? কেন আমার জীবনটা নষ্ট করলো? আমার তো কোনো দোষ নেই। বাবার ভুলের শাস্তি আমি কেন পাবো? প্রিয়মকে আমি ভালোবেসে বিয়ে করিনি, আমাকে ঠকিয়ে বিয়ে করেছে প্রিয়ম। কিন্তু এখন প্রিয়মের আরেকজন শত্রু ওরই বেস্ট ফ্রেন্ড নাহিদ, যে ওকে মেরে ফেলতে চায়। আমি সুস্থ করব প্রিয়মকে। ওকে বলবো ওর বেস্ট ফ্রেন্ড এখনো সবচেয়ে বড় শত্রু, যাকে প্রিয়ম বিশ্বাস করেছে। গঙ্গানির শব্দ পেয়ে তাকিয়ে দেখলাম প্রিয়ম শীতে কাঁপছে। ওর গায়ে কম্বলটা টেনে দিলাম। দেখলাম মাথাটা চেপে ধরে বিড়বিড় করে বলছে, তোমাকে আমি ছাড়বো না অনু। আমি তোমার সাথে সেটাই করব যেটা তোমার বাবা আমার ফুপির সাথে আর আমার আদরের বোনের সাথে করেছে। এতে আমার যতই কষ্ট হোক না কেন। আমি নিশ্চুপ হয়ে রইলাম। বেলকনিতে এসে তাকিয়ে ভাবছি, এতটা ভালোবাসে প্রিয়ম আমাকে, তাহলে বাবার ভুলের শাস্তি আমায় কেন দিতে চায়? প্রিয়ম শুনছো? ওঠো, আমার কথা শোনো। আমি নাহিদের দেওয়া ওষুধগুলো জানালা দিয়ে ফেলে দিলাম। দুদিন প্রিয়মের সেবা করলাম আমি। এখন প্রিয়ম অনেকটা সুস্থ। কপালের ব্যান্ডেজটা খুলে দিয়ে প্রিয়মের পাশে বসলাম। প্রিয়মকে বললাম, আমি কিছু বলতে চাই আপনাকে। প্রিয়ম আমার কোনো কথা শুনতে চাইলো না। আমার সাথে আগের মতোই খারাপ ভাবে কথা বলতে লাগলো। আমার হাত টেনে ধরে খারাপ নজরে তাকালো আমার দিকে। আমি সাহস করে বললাম বাবার কথা। শুনতে না চাইলেও জোর করে শোনালাম। প্রিয়মকে বললাম, আমার নতুন মা মারা যাবার পর থেকে বাবার সাথে আমার কোনো যোগাযোগ নেই। ওই দিনটার পর থেকে আমি আমার মায়ের কাছে থাকি। বাবা কোথায় থেকেছে কি করেছে আমি জানি না। প্রিয়ম আমাকে জিজ্ঞাসা করলো, এসব আমাকে কেন বলছো? আমি বললাম, ডায়েরিটা পড়ে ফেলেছি আমি। যা শুনে প্রিয়ম খুব রেগে গেল। কি, আমাকে না বলে আমার ডায়েরি ধরেছ? আমি প্রিয়মকে শান্ত হতে বললাম। ডায়েরিটা না পড়লে সত্যটা আমি জানতাম না, আর বুঝতেও পারতাম না। বরঞ্চ আপনি খুব কষ্ট পেতেন যখন জানতেন যাকে ভালোবাসেন তাকে বিনা অপরাধে কষ্ট দিয়েছেন। এটুকু বলতেই নাহিদ সেখানে চলে আসলো। প্রিয়মকে বলল, ভালোবাসাতে অন্ধ হবি না, ওটা হচ্ছে ওর আর এক নাটক, তোকে হাত করতে চাচ্ছ। আমি প্রিয়মকে তখনই নাহিদের কথা বললাম। নাহিদ কিভাবে প্রিয়মকে মেরে ফেলার প্ল্যান করেছিল। আপনার বন্ধু আপনাকে মেরে ফেলে আপনার সব সম্পত্তি ভোগ করতে চায়। ভুল ঔষধ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল আমার হাতে। কিন্তু নাহিদের কথাটা শোনার পর প্রিয়ম উল্টো আমার উপরে রেগে গেল। প্রিয়ম ভাবলো আমি নাটক করছি। নাহিদ আমার বেস্ট ফ্রেন্ড, এমন কিছু করতেই পারে না। এক কথায় ছুটে এসেছে আমার উপকার করতে। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু শুনলই না। আমি ডায়েরিটা পড়েছি বলে আমাকেই মারলো। প্রিয়ম রেগে আমার গালে চড় মেরে বলল, ওর ডায়েরিটা পড়ে আমি ঠিক করিনি, তোমাকে এর জন্য অন্য শাস্তি দেবে এই প্রিয়ম। সম্মানিত ভিউয়ার্স, এই গল্পের শেষ অংশ দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর গল্পটি শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ আপনাদের। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।